মনস্টার মুভি দেখতে কে না ভালোবাসে। এগুলো এতটাই বিনোদনকারী বড়রাও বাচ্চা হয়ে যায়। এই মুভি মনস্টারদের মধ্যে গডজিলা থেকে আইকনিক আর হয়তো কেউ নেই। 1954 সাল থেকে সবার জনপ্রিয় এই মনস্টার বড় পর্দায় দেখা দিচ্ছে। মোট 33টারও বেশি মুভি, তবে সবই জাপানি। 2014 সালে লেজেন্ডারি স্টুডিওজের হাত ধরে হলিউডে গডজিলার পথ চলা শুরু। কিন্তু সব থেকে জনপ্রিয় এই মনস্টার কি আদৌ সব থেকে শক্তিশালী? সেটাই আজ আমরা জেনে নেব 2019 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা কিং অফ দ্য মনস্টারদের মুভি এক্সপ্লেন্ডে। এটা লেজেন্ডারি মনস্টারভার্সের তৃতীয় মুভি। প্রথম দুটো মুভিরও মুভি এক্সপ্লেন চ্যানেলে আছে, সেই দুটো দেখে নিয়ে এই মুভি এক্সপ্লেন দেখলে সব জিনিস আরো স্পষ্ট হয়ে যাবে। মুভি শুরু হয় যেখানে 2014 সালের গডজিলা শেষ হয়েছিল। গডজিলা আর মুটোর লড়াইয়ে ধ্বংস হয়ে যাওয়া শহরে মার্ক রাসেল আর এমা রাসেল তাদের ছেলে অ্যান্ড্রুকে হারায়। আমরা দেখি সেই দিনের কথা ভেবে এমা ভেঙে পড়ে। তারপর টিভিতে নিউজের মাধ্যমে আমরা জানতে পারি 2014 সালের পর গডজিলাকে আর দেখা যায়নি। সরকার মোনার্কের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সব মনস্টারদের শেষ করে দেওয়ার জন্য। পরের সিনে আমরা দেখি মার্ক আর এমার মেয়ে, যে 2014 সালের ঘটনায় বেঁচে গেছিল, সে তার বাবার সাথে ইমেলে কথা বলছে। সে তার বাবাকে জানায় সে মায়ের ব্যাপারে একটু চিন্তিত। আর কিছু বলার আগেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সে রান্না করছিল, খাবার পুড়ে গেছে। এমা সেখানে চলে আসে। ম্যাডিসন তার বাবার সাথে কথা বলার ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমা বুঝতে পারে ম্যাডিসন আবারও তার বাবার সাথে কথা বলছিল। ম্যাডিসন যদিও মিথ্যে কথা বলে, সে তার বাবার ইমেলের রিপ্লাই দেয়নি। অর্থাৎ 2014 সালে সেই ঘটনায় নিজের ছেলেকে হারানোর পর এমা আর মার্ক আলাদা হয়ে যায়। এমা ম্যাডিসনকে বলে সে যন্ত্র বানানোর কাজ শেষ করে ফেলেছে, এই যন্ত্রটা কাজ করবে। এমন সময় ভূমিকম্পে ঘরটা কেঁপে ওঠে। আমরা দেখি এই ঘরটা চীনের ইউনান জঙ্গলে বানানো। পাশেই একটা প্রাচীন পিরামিড, যেটা কিনা মোনার্কের 61 নম্বর আউটপোস্ট। এমা আউটপোস্টে যায়, সেখানে তার সহকারী টিম তাকে জানায় এটা এতদিন শুয়েছিল, হঠাৎ রেডিয়েশনের স্তর বেড়ে যায়, এটা জেগে উঠছে। আমরা দেখি বিশাল আকার একটা ডিম থেকে দানব আকার একটা শুয়োপোকা বেরিয়ে আসছে। এটা মথরা লার্ভা দশা। মথরাকে আবারও ঘুম পাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়, কিন্তু সিস্টেমে গোলযোগ দেখা যায়, যা মথরাকে ঘুম না পাড়িয়ে আরো রাগিয়ে দেয়। টিম বলে কেউ মনে হচ্ছে সিস্টেম হ্যাক করেছে। মথরা সবাইকে মারতে শুরু করে। এমন সময় এমা তার বানানো যন্ত্র নিয়ে মথরার সামনে যায়। তার বিশ্বাস এই যন্ত্র যে কোনো মনস্টারকে শান্ত করতে পারবে। এমা একটার পর একটা বায়ো অ্যাকুস্টিক সেই যন্ত্রে চালায়, কিন্তু তাতে মথরা শান্ত হওয়ার বদলে আরো রেগে যায়। বায়ো অ্যাকুস্টিক হলো সেই সমস্ত সাধারণ আওয়াজ যা সব প্রাণী তাদের গলা থেকে বার করতে পারে। প্রতিটা প্রাণীর নিজস্ব বায়ো অ্যাকুস্টিকের কিছু বিশেষত্ব আছে। এমার তৈরি এই যন্ত্র বিভিন্ন প্রাণীর বায়ো অ্যাকুস্টিক মিশ্রণ করে মনস্টারদের সাথে কথোপকথনের চেষ্টা করে। এরপর ম্যাডিসন তার মাকে বাঁচানোর জন্য সেই ব্রিজে ছুটে যায়। শেষ মুহূর্তে এমা সঠিক বায়ো অ্যাকুস্টিকের মিশ্রণ খুঁজে পেয়ে যায়। এটাই হলো অ্যালফা ফ্রিকোয়েন্সি, যা যে কোনো মনস্টারের সাথে কথা বলতে পারে। মথরা শান্ত হয়, ম্যাডিসন তাকে ছোঁয়ও। এমন সময় কন্ট্রোল রুমে বিস্ফোরণ হয়। রুমে কটা গুন্ডা ঢুকে পড়ে, এদের লিডার টিমকে মেরে দেয়। তার নজর মথরার উপর। তারপর আমরা চলে যাই আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিংয়ে। সেখানে ডক্টর সেরেজাওয়া আর ডক্টর গ্রাহামের সহকারী স্যাম সেনেটরদের বোঝানোর চেষ্টা করছে মনস্টারদের ব্যাপারে। এরাই পৃথিবীর আদি বাসিন্দা। গডজিলা, মুটো, কং আর তাদের মতো জীবেরা পৃথিবীতে সাম্যতা বজায় রাখে। অনেক মনস্টারই মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু তাদেরকেই শনাক্ত করা মনার্কের কাজ। সেনেটর উত্তরে বলে 2014 সালে তো মনার্ক কিছু শনাক্ত করতে পারেনি। স্পিকার স্যামকে একটা কারণ দিতে বলে, মনার্ককে বন্ধ করে আর্মিকে দিয়ে সব মনস্টারদের শেষ করে না দেওয়ার জন্য। এবার সেরেজাওয়া উত্তর দেয়, এরা তো জেগে উঠেছে মানুষের জন্যই। গডজিলা পারমাণবিক অস্ত্র সমুদ্রে ব্যবহার করার জন্য, আর মুটো পাহাড় কেটে খনি বানানোর জন্য। মানুষের কাছে একমাত্র পথ এই সাম্যতাকে মেনে নিয়ে এই সমস্ত টাইটানদের সাথে পৃথিবী ভাগ করে নেওয়া। এমন সময় সেরেজাওয়ার ফোন বেজে ওঠে। সে হেয়ারিং থেকে উঠে চলে যায়, স্পিকারের বারণ সত্ত্বেও। তার পরের সিনে আমরা চলে আসি আমেরিকার কলোরাডো রাজ্যে। সেখানে মার্ক নেকড়েদের ছবি তুলছে আর তাদের মধ্যে হওয়া আওয়াজ রেকর্ড করছে। সেই সময় তার সাথে দেখা করতে আসে সেরেজাওয়া আর তার দুই সঙ্গী। তারা মার্ককে তার মেয়ে আর বউয়ের কিডন্যাপিং এর সম্বন্ধে জানায়। ওই কিডন্যাপাররা আর কাউকে সেখান থেকে নিয়ে যায়নি। ডক্টর গ্রাহামের ধারণা এই আতঙ্কবাদীরা এমার কাছ থেকে সেই যন্ত্রটা চায়। আমরা জানতে পারি যন্ত্রটার নাম অর্কা। মার্ক আর এমা তাদের কলেজ জীবনে এটা বানিয়েছিল তিমি মাছের সাথে কথা বলে তাদের সমুদ্র তট থেকে দূরে রাখার জন্য, কিন্তু মার্ক জানায় তারা দুজন তো এটা ভেঙে ফেলেছিল। ডক্টর গ্রাহাম জানায় মার্কের থেকে আলাদা হয়ে যাওয়ার পর এমা নিজেই অর্কা বানায়। মার্ক জানায় অর্কাতে ভুলভাল ফ্রিকোয়েন্সি চালিয়ে দিলে 100টা সান ফ্রান্সিসকোর মতো ঘটনা ঘটে যাবে। স্যাম জানায় এমা বলেছিল মার্কের থেকে ভালো অর্কাকে আর কেউ বোঝে না, তাই মার্কই পারবে তার মেয়ে আর বউয়ের সাথে পুরো পৃথিবীকে এই আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচাতে। মার্ক তাদের সাথে যায়। প্লেনে স্যাম মার্ককে বলে এমা দুটো টাইটানের বায়ো অ্যাকুস্টিক মিশিয়ে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি করেছে। যদি মার্ক খুঁজে বার করতে পারে সে দুটো কি কি, তাহলে তাদের এমাকে খুঁজে বার করতে বেশিক্ষণ লাগবে না। মার্ক জানতে চায় দুটো টাইটান মানে কটা টাইটান আছে। সেরেজাওয়া জানায় আপাতত 17টা খুঁজে পেয়েছে তারা।
এরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তারপর আমরা চলে আসি মোনার্কের নতুন হেডকোয়ার্টার ক্যাসেল ব্রাভোতে। এটা সমুদ্রের নিচে বানানো হয়েছে গডজিলাকে পর্যবেক্ষণ করার জন্য। গ্রাহাম সবাইকে পরিস্থিতির বিবরণ দেয়। তাদের আউটপোস্ট 61 অ্যালেন জোনা নামে একজন ইকো টেররিস্ট আক্রমণ করেন। মথরা সেখান থেকে পালিয়ে একটা জলপ্রপাতের পিছনে আশ্রয় নেয়, কিন্তু এলি রাসেল আর তার মেয়ে ম্যাডিসনকে ধরে নিয়ে যায়। বেসের মিলিটারি কমান্ডারের মতে জোনা আউটপোস্ট 61 আশেপাশে গা ঢাকা দিয়ে আছে, মথরাকে চুরি করার সুযোগ খুঁজছে। সেখানে মোনার্ক একদল সৈন্য পাঠাবে। মার্ক বলে জোনাও সেটাই চাই। তার কাছে এখন অর্কা আছে, সে একটা টাইটানের পিছনে যাবে কেন যখন সে অর্কা দিয়ে সব টাইটানদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবে। মার্কের মতে জোনা মথরার থেকে বড় কোনো টাইটানের সন্ধানে আছে। মার্ক বলে সবকটাকে মেরে ফেলো, সবার আগে গডজিলাকে। সাপ মরে গেলে বাঁশি দিয়ে আর কিছুই হবে না। কিন্তু তার প্রস্তাবে কেউ রাজি হয় না। মার্ক রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আমরা চলে আসি মোনার্কের আউটপোস্ট 31 আন্টার্কটিকাতে। জোনার সঙ্গীরা আউটপোস্টের রক্ষীদের মেরে দেয়। এলিয়ার ম্যাডিসনকে আউটপোস্টের ভেতরে নিয়ে যায়। সেখানে আমরা দেখি আন্টার্কটিকার বরফের নিচে চাপা পড়ে মনস্টার জিরো অর্থাৎ গিরোরা। জোনা তার সাগরেদদের বলে তাড়াতাড়ি কাজ শুরু করতে। এতক্ষণে মোনার্কের হেডকোয়ার্টারে খবর পৌঁছে গেছে। তারা বরফের মধ্যে ড্রিলিং শুরু করে। তারপর আমরা দেখি মার্ক তাদের পুরনো পারিবারিক ভিডিও দেখছে। অ্যান্ড্রু অর্থাৎ তাদের ছেলে তখনও বেঁচে। এমন সময় পুরো হেডকোয়ার্টার কেঁপে ওঠে। মার্ক কন্ট্রোল রুমে যায় আর জানতে পারে গডজিলা তাদের বেসের খুব কাছে চলে এসেছে। এর আগে কখনো সে এত কাছে আসেনি। চ্যান জানায় গডজিলার হার্টবিট খুব দ্রুত চলছে, সে রেগে আছে। মার্ক জানতে চায় গডজিলার হার্টবিটের খবর তারা কি করে পাচ্ছে। আমরা জানতে পারি এমা গডজিলার বায়োঅ্যাকুস্টিক পৃথক করতে সফল হয়েছিল। সেই বায়োঅ্যাকুস্টিক শুনে গডজিলার রক্তচাপ, হার্ট রেটের মতো শারীরিক জিনিস তারা গণনা করতে পারে। বেসের মিলিটারি কমান্ডার বেসের বিশাল আকারের কামানগুলোকে রেডি করতে বলে। মার্ক কমান্ডারকে বলে তারা যদি 100% নিশ্চিত হয় এই কামানের আঘাতে গডজিলা মরবে, তাহলেই যেন কামান চালানো হয়, না হলে গডজিলা আরও রেগে গিয়ে পুরো হেডকোয়ার্টার ধ্বংস করে দেবে। মার্ক বলে কামান বন্ধ করে দিতে, যাতে গডজিলা বুঝতে পারে আমরা তার কোনো ক্ষতি চাই না। মার্ক বেসের শিল্ডগুলো খুলে দিতে বলে। জলের মধ্যে গডজিলাকে দেখা যায়, সে সবাইকে ভয় দেখাতে চায়। চ্যান জানায় সে আমাদেরকে না, অন্য কিছুকে ভয় দেখাতে চায়। গডজিলা সেখান থেকে চলে যায়। মার্ক বুঝতে পারে অর্কার আওয়াজেই গডজিলা এত রেগে গেছে, সে অর্কার পিছনেই যাবে। সে স্ট্যান্সকে বলে গডজিলার গতিপথ দেখে গন্তব্য নির্ণয় করতে, আর তুমি ভাবছিলে গতিপথ আর গন্তব্যের অঙ্ক কি কাজে লাগবে? স্ট্যান্স জানায় আন্টার্কটিকা যাচ্ছে। মার্ক বলে তাদেরও আন্টার্কটিকা যেতে হবে, কিন্তু সবার মুখ কালো হয়ে যায়। মার্ক জানতে চায় আন্টার্কটিকাতে কি আছে। চ্যান মার্ককে জানায় এই টাইটানকে তারা কয়েক বছর আগেই খুঁজে পেয়েছে, তাই এ সম্বন্ধে তারা বেশি কিছু জানে না। কিন্তু এটা জানে মনস্টার জিরো একটা আলফা প্রজাতি। আমরা জানি বর্তমানে গডজিলা পৃথিবীর আলফা প্রজাতি। দুটো আলফা প্রজাতি একটা গ্রহতে কখনো থাকতে পারে না, তাই মনস্টার জিরো আর গডজিলা এক অপরের শত্রু। পরের সিনে আমরা দেখি মার্ক আর মোনার্কের সৈন্যরা আন্টার্কটিকা পৌঁছে গেছে। সৈন্যরা ভিতরে ঢোকে। অপরদিকে জোনা তার লোকদের বলে তাদের জন্য ফাঁদ রেডি রাখতে। আমরা দেখি ড্রিল করা গর্তগুলোতে বোমা রাখা হয়েছে। মোনার্কের সৈন্যরা ফাঁদে পড়ে এক এক করে মরতে থাকে। জোনা এলিয়ার ম্যাডিসনকে ঢাল হিসেবে ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, যা দেখে মার্ক তার মেয়ে আর বউকে বাঁচাতে ছুটে যায়। একটা ব্রিজের ওপরে জোনা, ম্যাডিসন, এমা আর মার্ক মুখোমুখি হয়। ফস্টার জোনার সঙ্গীকে মেরে দেয়, তার হাতে থাকা বোমার রিমোটটা পড়ে যায়। মার্ক এলিয়ার ম্যাডিসনকে তার কাছে চলে আসতে বলে। ম্যাডিসন যেতে চায়, কিন্তু তার মা বাধা দেয়। এলি নিজে ডেটোনেটর তুলে বোমাগুলো ফাটিয়ে দেয়। বরফ ভেঙে পড়ে, অনেকেই বরফের নিচে চাপা পড়ে যায়। বাকিরা কোনো রকমে পালিয়ে উপরে আসে। সম্পূর্ণ আউটপোস্টটা ভেঙে বরফের মধ্যে ধসে যায়। এমা প্লেনে এসে অর্কা ব্যবহার করে গিডোরাকে জাগিয়ে তোলে। গিডোরার 3টে মাথা আর বিশাল আকার আমরা দেখতে পাই। গিডোরা সবাইকে মারতে শুরু করে। একদল সৈনিক গিডোরাকে গুলি মারতে থাকে। এতে গিডোরা আর কিছুই হয় না, কিন্তু তার মনোযোগ মার্ক আর সেরে যাওয়ার দল থেকে কিছুক্ষণের জন্য সরে যায়। আমরা দেখি গিডোরার শক্তি বৈদ্যুতিক, যেমন গডজিলার পারমাণবিক। গিডোরা মার্ক আর সেরে যাওয়ার দলকে আক্রমণ করতে যাবে। এমন সময় ম্যাডিসন তার বাবাকে বাঁচানোর জন্য তার মায়ের কাছ থেকে অর্কা কেড়ে নিয়ে গিডোরার মনোযোগ নিজেদের দিকে আকর্ষণ করে, কিন্তু পরক্ষণে তার মা অর্কা তার হাত থেকে কেড়ে নেয়। গিডোরা যদিও মার্ক আর সেরে যাওয়ার দলটাকে মারতে পারে না, তার আগে গডজিলা সেখানে চলে আসে। গডজিলা আর গিডোরার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই লড়াই চলাকালীন যুদ্ধ বিমান থেকে একটা মিসাইল গিডোরার ডানায় বাড়ি খেয়ে ছিটকে মার্কের কাছে এসে পড়ে। মার্ক একটুর জন্য প্রাণে বেঁচে যায়। অন্যদিকে ডক্টর গ্রাহামকে গিডোরা খেয়ে ফেলে। মার্ক অজ্ঞান হতে হতে দেখে গিডোরা সেখান থেকে উড়ে পালাচ্ছে। পরের সিনে আমরা দেখি মার্ক মোনার্কের মেডিকেল ল্যাব থেকে জেগে ওঠে। অন্যদিকে কন্ট্রোল রুমে কেউ বিশ্বাস করতে চায় না এমা নিজে ডেটোনেটরের বোতাম টিপেছে। মার্ক এসে জানায় ফস্টার ঠিকই বলছে, এমা নিজেই গিডোরাকে জাগিয়েছে। সবাই
চিন্তায় পড়ে যায় এমা কেন জোনার মতো একজন আতঙ্কবাদীর দলে যোগ দিল। গডজিলার গতিপথ গণনা করে তারা বুঝতে পারে এমা আর জোনা অর্কা নিয়ে মেক্সিকোর ইসলা দিমারাতে মোনার্কের 56 নম্বর আউটপোস্টে গেছে। তারা আর 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এমন সময় তাদের কাছে একটা ভিডিও কল আসে। এমা কল করেছে আর আমরা জানতে পারি এমা সব মনস্টারদের মুক্ত করতে চায়, কারণ তার মতে মানুষই হলো আসল মনস্টার। সভ্যতার শুরু থেকেই মানুষ পৃথিবীর সম্পদ ধ্বংস করে আসছে, পৃথিবীর বাতাসে জলে মাটিতে বিষ মিশিয়ে আসছে। এইভাবেই চলতে থাকলে মানুষের কার্যকলাপের জন্য পৃথিবীর বাকি সব জীবেরা বিলুপ্ত হয়ে যাবে। সেরিজাওয়া প্রতিবাদ করে, বলে সেই জন্য হাজার হাজার মানুষকে মরতে হবে, মানুষ জাতিকে বিলুপ্ত হতে হবে। এমা জানায় মোনার্ক বিগত 60 বছরে পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক বাংকার বানিয়েছে, সেখানে মানুষ সুরক্ষিত থাকবে। আর এই টাইটানরা যেখানে ধ্বংসলীলা চালায় সেখানে আবারও নতুন জীবনের সৃষ্টি হয় তাদের রেডিয়েশনের প্রভাবে। মানুষ আগের মতো এইসব টাইটানদের অধীনে বাঁচবে, তাহলে পৃথিবীর মঙ্গল। সে কল কেটে দেয়। স্ট্যান্টন তাদের জানায় কল ট্রেস করে এমার লোকেশন ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এটা নিশ্চিত রূপে বলা যায় যে ইসলা ডিমারাতে সে নেই। তারা মোনার্কের কোনো বাংকারে আছে, সেখান থেকে অনলাইনে তারা ইসলা ডিমারা হ্যাক করে কন্ট্রোল করছে। আমরা চলে যাই এমা আর জোনার কাছে। জোনার দল হ্যাক করে ইসলা ডিমারার কন্টেনমেন্ট বন্ধ করে দিয়েছে। জোনা এমাকে অর্কা সাউন্ড ইসলা ডিমারাতে সম্প্রসারণ করতে বলে, তাদের হাতে আর সময় নেই। ম্যাডিসন তার মাকে বারণ করে, সে বলে এইভাবে লক্ষ লক্ষ মানুষকে মেরে পৃথিবী বাঁচানো যেতে পারে না। আমরা জোনা আর এমার মধ্যে কথোপকথন থেকে জানতে পারি ম্যাডিসনকে এমা এই প্ল্যানের ব্যাপারে সম্পূর্ণটা জানায়নি। এমা ম্যাডিসনের বারণ উপেক্ষা করে অর্কা ব্রডকাস্ট করে দেয় ইসলা ডিমারাতে। তারপরে দৃশ্যে আমরা দেখি মোনার্কের দল তখনও ইসলা ডিমারার বাসিন্দাদের সেখান থেকে বার করার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেই আগ্নেয়গিরির কন্টেনমেন্ট থেকে উঠে আসে রোড্যান, বিশাল আকারে ডাইনোসর পাখি। আগ্নেয়গিরির লাভার মধ্যে এতকাল শুয়েছিল, এখন অর্কার আওয়াজে জেগে উঠেছে। এমন সময় মোনার্কের মাদারশিপে সবাই জানতে পারে একটা বিশাল ঘূর্ণিঝড় ইসলা ডিমারার দিকে ছুটে আসছে, কিন্তু ঘূর্ণিঝড় কখনো এইভাবে সেকেন্ডের মধ্যে দিক পরিবর্তন করে না। সকলে বুঝতে পারে এই ঝড় আসলে গিরোরা। মার্ক বুঝতে পারে গিরোরা রোড্যানের ডাক শুনেই এদিকে ছুটে আসছে লড়াই করার জন্য। মার্ক বলে ইসলা ডিমারা এখনো অনেক বাসিন্দা আটকে, তাদের কোনোভাবে রোড্যানকে গিরোরার দিকে নিয়ে যেতে হবে। মোনার্কের কিছু ফাইটার জেট রোড্যানকে আক্রমণ করে তার মনোযোগ আকর্ষণ করে। রোড্যান তাদের পিছু নেয়। আমরা দেখি রোড্যানের ওড়ার গতিতে নিচের শহর ধ্বংস হয়ে যাচ্ছে। রোড্যান মোনার্কের মাদারশিপের পিছু নিয়ে সমুদ্রের ওপর দিয়ে গিরোরার দিকে এগোতে থাকে, সাথে গিরোরা রোড্যানের দিকে। রোড্যান মোনার্কের একটা ফাইটার জেট দলকে ধ্বংস করে মাদারশিপ ধরতে যাবে, এমন সময় সে গিরোরার মুখোমুখি হয়। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মাদারশিপ কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু এতে মাদারশিপের কিছু ক্ষতিও হয়। এই সময় বার্নসের দল একটা অস্প্রি নিয়ে মাদারশিপের দিকে আসে। তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত। জাহাজে ইসলা ডিমারা থেকে বাঁচানো অনেক বাচ্চা আছে, কিন্তু স্ট্যান্স জানায় মাদারশিপের হ্যাঙ্গারের দরজা জাম হয়ে গেছে। মার্ক সেখানে যায় দরজাটা কোনো রকমে খুলে বার্নসের দল আর বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। তারপরে অ্যাডমিরাল স্ট্যান্সের কল আসে। যারা গডজিলা 2014 এর এক্সপ্লেনার দেখেছো তারা এনাকে চিনতে পারছো নিশ্চয়ই। স্ট্যান্স সেরিজাওয়াকে সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যেতে বলে। স্ট্যান্স সেখানে একটা নতুন বোমা মিসাইলে করে পাঠাচ্ছে। এই বোমা তার 6 কিলোমিটার পরিধির মধ্যে সব অক্সিজেন ধ্বংস করে দেবে। অপরদিকে আমরা দেখি গিরোরা রোড্যানকে হারিয়ে দিয়েছে। মার্ক হ্যাঙ্গারের জাম হওয়া দরজা খুলতে সক্ষম হয়। বার্নসের দল কোনো রকমে মাদারশিপের মধ্যে ঢুকতেও সক্ষম হয়। গিরোরা মাদারশিপের পিছনে আসে। এমন সময় গডজিলা জল থেকে উঠে গিরোরাকে আক্রমণ করে সবাইকে বাঁচিয়ে নেয়। মাদারশিপ নিরাপদ দূরত্বে চলে যায়। অপরদিকে জলের মধ্যে গিরোরা গডজিলার সঙ্গে পেরে ওঠে না। গডজিলা গিরোরার একটা মাথাও ছিঁড়ে ফেলে, কিন্তু সেই সময় বোমাটা সেখানে এসে পড়ে। সমুদ্রে মরা মাছ ভেসে ওঠে, সাথে গিরোরা, সে এখনো বেঁচে আছে। গিরোরা এলিয়েন, এই গ্রহের টাইটান না, তার অক্সিজেন লাগে না বেঁচে থাকতে, কিন্তু গডজিলা পৃথিবীরই বাসিন্দা। আমরা দেখি গডজিলার হার্টবিট ধীরে হতে হতে বন্ধ হয়ে আসে। অন্যদিকে গিরোরা ইসলা ডিমারা সেই আগ্নেয়গিরিতে এসে বসেছে। তার কাটা গলার জায়গা থেকে নতুন একটা মাথা গজিয়ে গেছে। সে ডাক ছাড়ে, যা শুনে পৃথিবীর নানা কোণ থেকে টাইটানরা জেগে ওঠে। পরের সিনে আমরা চলে যাই এমা আর জোনার কাছে। জোনা এমাকে বলে তাদের তো এক এক করে সব মনস্টারদের জাগানোর কথা ছিল। এমা জানায় সে এটা করছে না, সবাই গিরোরার ডাকে জেগে উঠছে। অন্যদিকে মথরাও লার্ভা থেকে মথে রূপান্তরিত হয়েছে। মনার্কের বেসে আমরা দেখি অ্যাডমিরাল স্ট্যান সব দায়ভার নিজের হাতে নিয়ে নিয়েছে, কিন্তু আগের বারের মতো এইবার নিউক্লিয়ার মিসাইলের লোভ দেখিয়ে এদের অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না। পৃথিবীর সর্বত্র এরা ধ্বংসলীলা চালাচ্ছে। মার্ক স্ট্যান্সকে জানায় এরা কেউ নিজের ইচ্ছা এসব করছে না, গিরোরা এদেরকে দিয়ে এই ধ্বংসলীলা চালাচ্ছে, যাতে পৃথিবীকে গিরোরা নিজের গ্রহের মতো বানিয়ে নিতে পারে। মার্ক বলে গিরোরাকে মারতে পারলেই এরাও আগের মতো শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু সেরেজাওয়া জানায় কেবলমাত্র গডজিলাই পারবে গিরোরাকে হারাতে, কিন্তু সে তো আর বেঁচে নেই। মানুষের শেষ সম্বলকে মানুষই শেষ করে দিয়েছে। অন্যদিকে এমা এখনো বুঝতে পারেনি গিরোরা ভিনগ্রহী, তবে এটা বুঝতে পেরেছে তাদের প্ল্যান আর কাজ করবে না, কারণ গিরোরা পৃথিবীকে বাঁচাচ্ছে না, পৃথিবীকে বদলাচ্ছে। সে জোনাকে বলে অর্কা ব্যবহার করে গিরোরাকে থামানো যেতে পারে, কিন্তু জোনা বলে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুর করার নেই। সেই সব কথা ম্যাডিসন শুনতে পেয়ে যায়। এরপর আমরা চলে যাই মোনার্কের বেস অফ অপারেশনসে। মার্ক সেখান থেকে চলে
চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। সে স্যামকে বলে তার মেয়েকে দরকার হলে সে একাই বাঁচাবে। হেলিকপ্টারে বসে মার্ক একটা আওয়াজ শুনে বেরিয়ে এসে দেখে মথরা তার ডানার ঝাপটে মেঘ সরিয়ে দিয়ে আকাশে রোদ ফুটিয়েছে। মার্ক কন্ট্রোল রুমে গিয়ে জানতে পারে মথরা গডজিলাকে ডাক দিচ্ছে, আর তার উত্তরে এসে গডজিলার তরফ থেকে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। গডজিলা এখনো বেঁচে, কিন্তু গডজিলার ডাক থেকে সবাই এটা অনুমান করতে পারে সে খুবই দুর্বল। মার্ক সেরিজাওয়াকে বলে পারমাণবিক বোমা ব্যবহার করে গডজিলার শক্তি ফিরিয়ে আনা যেতে পারে। যারা গডজিলা 2014 এর এক্সপ্লেনার দেখনি বলে দিই, গডজিলা সমেত আরো বেশ কিছু টাইটান রেডিয়েশন খেয়ে নিজের দেহের শক্তি যোগায়। এরপর আমরা দেখি ফস্টার একটা মিলিটারি দলকে ওয়াশিংটন ডিসি যেতে নির্দেশ করে। তাদের উদ্দেশ্য হলো গিরোরাকে সেখান থেকে কম জনবসতি বা জনশূন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া। অন্যদিকে মার্কের দল সাবমারিন নিয়ে প্রস্তুত হয় গডজিলার ডাক লক্ষ্য করে তার কাছে পৌঁছে পারমাণবিক বোমা ফাটাতে, যাতে সেই রেডিয়েশন খেয়ে গডজিলা তার শক্তি ফিরে পায়। তারা সাবমারিনে সমুদ্রের নিচে যেতে শুরু করে। এমন সময় সাবমারিনটা একটা জলের ঘূর্ণির মধ্যে আটকা পড়ে যায়। সেই ঘূর্ণি তাদের অত্যন্ত দ্রুত গতিতে সমুদ্রের তলের দিকে নামাতে থাকে। এরপর আমরা চলে আসি এমা আর জোনার বাংকারে। সেখান থেকে ম্যাডিসন অর্কা নিয়ে পালিয়ে যায়। আমরা জানতে পারি এই বাংকার বস্টন শহরে। তারপরের সিনে আমরা ফস্টার আর তার দলকে দেখি ওয়াশিংটন ডিসিতে। গিরোরা সেখানে মেঘের মধ্যে বিশ্রাম নিচ্ছে। পুরো শহরটাই ধ্বংস হয়ে গিয়েছে। তারপর আমরা ফিরে আসি মার্কের দলের কাছে। সাবমারিনের ক্যাপ্টেন সবাইকে জানায় জিপিএস কাজ করছে না, কিন্তু সাবমারিনের কম্পিউটারের তথ্য অনুযায়ী তারা তাদের বেস থেকে 700 কিলোমিটার দূরে চলে এসেছে এই কয়েক সেকেন্ডে, যেটা অসম্ভব। স্ট্যান্টন বলে এটা সম্ভব। ওই ঘূর্ণি আসলে হলো আর্থে ঢোকার রাস্তা। সারা পৃথিবীতে এরকম সুড়ঙ্গ আছে। এর সাহায্যে বিশালাকার মনস্টাররা এত দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। 2017 সালে কং স্কারল্যান্ডে আমরা বিল র্যান্ডার কাছ থেকে এর আগে হলো আর্থ থিওরি সম্বন্ধে জেনেছিলাম। এই সুড়ঙ্গ সেই থিওরিরই অংশ। আমরা দেখি সাবমারিনটা পাহাড়ের ধার থেকে উঠে আবার চলতে শুরু করে। সেরে যাওয়া ডুবো রোবটগুলোকে আগে যেতে বলে। সেই রোবটগুলো জলের নিচে একটা শহরের অবশেষ খুঁজে পায়। মার্ক ভাবে এগুলো মিশরীয় কিংবা রোমান। স্ট্যান্টন জানায় এটা আরো পুরনো কিছু। তারা এখন হলো আর্থের মধ্যে। এটা হলো আর্থের কোনো প্রাচীন সভ্যতা হতে পারে। আমরা দেওয়ালে গডজিলার ছবি দেখতে পাই। ছবিতে বেশ কিছু মানুষ গডজিলার পুজো করছে। তারপরের সিনে আমরা দেখি ম্যাডিসন বস্টন স্টেডিয়ামে এসছে। স্টেডিয়াম খালি, সবাই শহর ছেড়ে চলে গিয়েছে। ম্যাডিসন স্টেডিয়ামের কন্ট্রোল রুমে ঢুকে স্টেডিয়ামের মাইকে অর্কার আওয়াজ চালিয়ে দেয়। তারপর আমরা ফিরে আসি সমুদ্রের নিচে। রোবটগুলো শহরের মাঝখানের দিকে এগোতে থাকে, কিন্তু রেডিয়েশন তীব্র হওয়ায় তাদের মধ্যে কিছু রোবট নষ্ট হয়ে যায়। একটা রোবট কোনো রকমের শহরের কেন্দ্রে থাকা মন্দিরে ঢুকতে সফল হয়। সেখানে বাতাস আছে, বায়ুমণ্ডল আছে। সেই রোবটটাও নষ্ট হয়ে যাওয়ার আগে মন্দিরের বেদিতে সবাই গডজিলাকে পড়ে থাকতে দেখে। তারা বুঝতে পারে এটাই গডজিলার ঘর। এইখানকার উচ্চমাত্রার রেডিয়েশন খেয়ে এসে এত লক্ষ বছর ধরে বেঁচে আছে। স্ট্যান্টন বলে তাহলে তাদের কিছুই করতে হবে না, গডজিলা নিজে থেকে নিজে শক্তি বানিয়ে নেবে। কিন্তু বাকিরা বুঝতে পারে এতে 10-12 বছর লেগে যেতে পারে। তারা তাদের আগের পরিকল্পনা অনুযায়ী পারমাণবিক বোমা ফাটিয়ে গডজিলার শক্তি ফেরাবে। কিন্তু সাবমারিনের ক্যাপ্টেন জানায় তারা যখন সেই হলো আর্থের পাহাড়ে ধাক্কা খায় তাদের মিসাইল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাদের কাউকে গিয়ে বোমা গডজিলার কাছে রেখে এসে বোমা ফাটাতে হবে। স্ট্যান্টন বলে এখানে যে পরিমাণ রেডিয়েশন আছে কেউ 2 মিনিটের বেশি বাঁচবে না। সেরে যাওয়া তাও যেতে রাজি হয়। অন্যদিকে আমরা দেখি ফস্টারের দল গিরোরাকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু রোডান গিরোরাকে রক্ষা করছে। এমন সময় ফস্টারের কাছে খবর আসে পৃথিবীর যেখানে যেখানে টাইটানসটা তাণ্ডব চালাচ্ছিল সেখানে সব টাইটানসটা শান্ত হয়ে গিয়েছে। আমরা জানতে পারি এর কারণ ম্যাডিসনের বস্টন স্টেডিয়ামে লাউডস্পিকারে অর্কা চালানো। তারপরের সিনে আমরা দেখি সেরে যাওয়া প্রস্তুত হচ্ছে বোম নিয়ে যাওয়ার জন্য। সে মার্ককে বলে গডজিলা আমাদের জন্য লড়েছে, আমাদের জন্য মরেছে, এবার আমাদের পাড়া গডজিলার জন্য লড়ার। সে একটা ছোট সাবমারিনে মন্দিরটার দিকে এগিয়ে যায়। সিঁড়ি দিয়ে বেদিটার উপর উঠে পারমাণবিক বোমা রেখে তার টাইমার সেট করে। এমন সময় গডজিলা জেগে ওঠে। সেরে যাওয়া তার কাছে যায় এবং প্রথম ও শেষবারের মতো গডজিলাকে ছোঁয়। সে জাপানি ভাষায় গডজিলাকে বিদায় বন্ধু বলে। বোমাটা ফেটে যায়, সম্পূর্ণ শহরটা ধ্বংস হয়ে যায়। বোমার অভিঘাতে সাবমারিনটা সমুদ্রের উপরে ছিটকে ওঠে। মার্কের দল সাবমারিনের বাইরে আসে। তারা দেখে গডজিলা জল থেকে উঠছে। সে তার শক্তি ফিরে পেয়েছে। গডজিলা মার্কের দলের দিকে রাগভরা চোখে তাকায়। মার্ক সবাইকে শান্ত থাকতে বলে। গডজিলা তাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আমরা ফিরে আসি মোনার্কের বেসে। সেখানে মার্ক স্যামকে সেরে যাওয়ার ডায়েরিটা দেয় আর জানায় সে বুঝে গেছে অর্কা থেকে কোন শব্দ বের হয়। এমা গডজিলার ডাকের সাথে মানুষের আওয়াজ মিশিয়েছে অর্কাতে। সব টাইটান মানুষের আওয়াজকে বিশাল শক্তিশালী কোনো মনস্টারের ডাক ভেবে শান্ত হয়ে যাচ্ছে। স্ট্যান্টন বলে তাতেও আমরা গিরোরাকে তো শান্ত করতে পারবো না, গিরোরা তো এই গ্রহেরই প্রাণী না। চ্যান বলে গডজিলা পারবে। মার্ক জানায় গডজিলা এবার একা লড়বে না, আমরাও তার সাহায্য করব। তারপর আমরা চলে আসি বাংকারে। জোনা এমাকে ম্যাডিসনের অর্কা চুরির ব্যাপারটা জানায়। এমা চিন্তিত হয়ে পড়ে। সে ম্যাডিসনকে খুঁজতে বেরোতে উদ্যত হয়, কিন্তু জোনা বলে সে তার লোকেদের জীবনের ঝুঁকি নেবে না ম্যাডিসনকে বাঁচাতে। সে আরো বলে অর্কার আর কোনো কাজ নেই, গিরোরার উপর অর্কা কাজ করবে না। এমা জোনার দিকে বন্দুক ধরে। উত্তরে জোনার লোকেরা এমার দিকে। জোনা বলে ম্যাডিসনকে খুঁজতে সে একা যেতে পারে। এমা একাই বেরিয়ে যায়। অন্যদিকে গিরোরা অর্কার আওয়াজ শুনে বস্টনের সেই স্টেডিয়ামে এসে পৌঁছেছে। সেই স্টেডিয়ামের লাউড স্পিকারগুলো থেকে অর্কার আওয়াজ বেরোচ্ছে। গিরোরা সেগুলোকে ধ্বংস করে দেয়। ম্যাডিসন
অর্কা থেকে মাইকের তার বার করে নেয়, কিন্তু এবার আওয়াজ বেরোচ্ছে অর্কা স্পিকার থেকে। গিডোরা ম্যাডিসনকে খুঁজে পেয়ে যায়। সে পুরো স্টেডিয়ামটাই ধ্বংস করে দেয়। ম্যাডিসন কোনো রকমে পালিয়ে স্টেডিয়ামের বাইরে আসে, কিন্তু অর্কা এখনো তার হাতে থাকায় গিডোরা তাকে খুঁজে পেয়ে যায়। ম্যাডিসন অর্কা অন্যদিকে ছুড়ে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। গিডোরা তাকে মারতে যাবে এমন সময় অ্যাটমিক ব্রেথ এসে লাগে তার গায়ে। ম্যাডিসন পিছনে ঘুরে দেখে গডজিলা সাথে আমেরিকান আর্মি গিডোরাকে আক্রমণ করে, সাথে গডজিলাও। স্ট্যান্টন লক্ষ্য করে পারমাণবিক বোমা গডজিলাকে ওভারচার্জ করে দিয়েছে, সে যে কোনো সময় বোমার মতোই ফেটে যাবে। ফস্টার মার্ককে এই বিষয়ে জানায় আর বলে ম্যাডিসনকে তাড়াতাড়ি খুঁজে ওখান থেকে বেরিয়ে আসতে। মার্কের দল সেখানে নেমে ম্যাডিসনকে খুঁজতে থাকে, কিন্তু গডজিলা আর গিডোরার লড়াইয়ে তাদের বেশ কয়েকজন মারা যায়। একজন অর্কা খুঁজে পায়, সেটা ভেঙে গিয়েছে, কিন্তু ম্যাডিসন সেখানে নেই। তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গিডোরা আর গডজিলার লড়াইয়ে তাদের প্লেন ভেঙে যায়। প্রথমে গডজিলা গিডোরার সঙ্গে পেরে ওঠে না, কিন্তু গডজিলা গিডোরার গায়ে অ্যাটমিক ব্রেথ মেরে তাকে ছড়িয়ে দেয়। এমন সময় সেখানে মথরা আসে। সে জাল দিয়ে গিডোরা দুটো মাথা একটা বিল্ডিং এর সাথে আটকে দেয়। গডজিলা গিডোরার গায়ে ধাক্কা মেরে বিল্ডিং ভেঙে বেরিয়ে যায়। গিডোরা রোডানকে ডাকে তাকে সাহায্য করার জন্য। রোডান এসে মথরার উপর আক্রমণ শুরু করে। এমন সময় এমা সেখানে গাড়ি নিয়ে আসে। সে মার্ক আর বাকিদের তার গাড়িতে উঠতে বলে। গাড়িতে এমা আর মার্কের মধ্যে ঝগড়া হয়। এমা জানে না ম্যাডিসন কোথায়, না জানে মার্ক। মার্কের দলের একজন বাড়ির ব্যাপারে কিছু বলায় মার্ক আর এমা দুজনেই বুঝে যায় ম্যাডিসন বাড়িতেই গিয়ে থাকবে। আমরা দেখি ম্যাডিসন তার বাড়ির দিকে ছুটছে, তাদের বাড়ি বস্টনেই। সে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে গিডোরা পাওয়ার স্টেশন থেকে সব বিদ্যুৎ শুষে নিয়ে তার সারা শরীর দিয়ে বার করে আর্মির সবকটা ফাইটার জেট ধ্বংস করে দেয়। এই ঝটকায় গডজিলাও দুর্বল হয়ে পড়ে। স্ট্যান্টন বলে আর 6 মিনিটের মধ্যে গডজিলা ফেটে যাবে। ফস্টার বেঁচে থাকা সৈন্য আর প্লেন দিয়ে সেখান থেকে চলে আসতে বলে। আমরা দেখি গডজিলা হাঁপিয়ে গেছে। অন্যদিকে রোডান মথরাকে প্রায় হারিয়ে দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে মথরা নিজের স্টিঙ্গার দিয়ে রোডানের ডানা ফুটো করে দেয়। রোডান আত্মনাদ করতে করতে পড়ে যায়। মথরাও আরো দুর্বল হয়ে পড়ে। অপরদিকে মার্ক আর এমা তাদের পুরনো বাড়ির সামনে এসে ম্যাডিসনকে খুঁজতে থাকে। মার্ক ম্যাডিসনকে খুঁজে পেয়ে যায়, সে বেঁচে আছে। অন্যদিকে গিডোরা গডজিলাকে গলা দিয়ে পেঁচিয়ে মহাকাশে নিয়ে যায় আর সেখান থেকে মাটিতে ফেলে। গডজিলা গুরুতর আহত, সে উঠেও দাঁড়াতে পারে না। মথরা সেখানে আসে গডজিলাকে রক্ষা করতে। মথরা গিডোরাকে আক্রমণ করতে যায়, কিন্তু গিডোরা দুর্বল মথরাকে মেরে দেয়। মথরার অবশিষ্ট শক্তি গডজিলার গায়ে ঢুকে যায়, কিন্তু সে এতই দুর্বল ওই শক্তি ব্যবহারই করতে পারে না। এখানে বলে রাখি মথরাকে মনস্টারদের রানী বলা হয়, সে গডজিলার সঙ্গিনী। মার্ক বুঝতে পারে তাদের গডজিলাকে সাহায্য করতে হবে। গডজিলা গিডোরার সাথে পেরে উঠছে না, তাই মার্ক আর এমা ভাঙা অর্কা মেরামত করে। হ্যাঁ, বৃষ্টিতে ইলেকট্রনিক্স মেরামত করে আর অর্কা কাজ করতে শুরু করে। কিভাবে সে তো ডিরেক্টরই জানেন। যাই হোক, মার্ক চায় অর্কার আওয়াজে টোপ বানিয়ে গিডোরাকে গডজিলার থেকে দূরে নিয়ে যেতে। এর ফলে গডজিলা উঠে দাঁড়ানোর সময় পাবে। সেই সময় ফস্টার একটা প্লেন নিয়ে আসে তাদের সেখান থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য। সবাই সেই প্লেনে উঠে পড়লেও এমা ওঠে না। এমা জানে গিডোরা অর্কার পিছনেই আসবে, তাই সে অর্কা গাড়িতে নিয়ে প্লেনটার অন্যদিকে যায়। গিডোরা তাকে ধরে ফেলে। এমা মৃত্যু আসন্ন বুঝতে পারে আর বলে লং লিভ দ্য কিং, বা রাজা অমর হোক। এমন সময় গিডোরা পিছনে ঘুরে দেখে রক্ত লাল গডজিলা। তার শরীর থেকে যে পরিমাণ তাপ আর রেডিয়েশন বেরোচ্ছে, লোহা সমেত ইট পাথরও গড়িয়ে ফেলছে। গডজিলার নতুন রেডিয়েশন বাস্ট অ্যাটাকে গিডোরার ডানা সমেত দুটো মাথা পুড়ে ছাই হয়ে যায়। গডজিলা গিডোরার পাঁজরের পা দিয়ে চেপে বুকের পাঁজরের হাড়গুলো ভেঙে গুড়িয়ে দেয়, আর সেই সময় গডজিলাও ফেটে যায়। এরপর আমরা দেখি শহরের একটা বিশাল বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে গিডোরার মাথা উঠে আসতে দেখি, কিন্তু ওটা আসলে গিডোরার কাটা মাথা, যেটা গডজিলার মুখে গোজা। গডজিলা অ্যাটমিক ব্রেথ দিয়ে গিডোরার শেষ মাথাটা পুড়িয়ে ছাই করে দেয়। বাকি সব টাইটানরা গডজিলাকে ঘিরে ধরে। আমরা দেখি রোডান মরেনি, তবে সেই সবার প্রথম ঝুঁকে গডজিলাকে নিজের রাজা বলে মেনে নেয়। তার সাথে বাকিরাও তাদের নতুন রাজার সামনে মাথা নত করে। এখানে মুভি সমাপ্তি। এন্ড ক্রেডিটসে আমরা দেখি জোনা গিডোরার একটা মাথার কঙ্কাল কাউকে বিক্রি করছে। গডজিলা কিং অফ দ্য মনস্টারে আমরা মনস্টারভার্সের এই প্রথমবার গডজিলাকে চোখ ভরে দেখতে পেলাম। সাথে পরিচয় হলো আমাদের টোহর গডজিলা ফ্র্যাঞ্চাইজের আইকনিক সব মনস্টারদের সাথে। গিডোরা, জাপানিতে যাকে কিং গিডোরা বলে, কিন্তু যেহেতু মনস্টারভার্স লেজেন্ডারি, যাদের কাছে কিংকং এর রাইটস আছে, তাই মনস্টারভার্সের নাম খালি গিডোরা। পরিচয় হয়েছে মথরার সাথে, মনস্টারদের রানী আর গডজিলার সঙ্গিনী। আরও হয়েছে ফায়ার ডিম্যান রোডানের সাথে। এই মুভিতেই আমাদের পরিচয় হয়েছে সিলা, বহিমত, মাতুসালার সাথে। এখন আমি বলেছি মুভি শেষে সব মনস্টাররা বা টাইটানরা গডজিলার সামনে মাথা নত করে গডজিলাকে নিজের রাজা বলে মেনে নিয়েছে, কিন্তু আসলে কি সব মনস্টাররা মাথা নত করে গডজিলাকে নিজের রাজা বলে মেনে নিয়েছে? কং কিন্তু সেখানে আসেওনি, মাথা নত করে গডজিলাকে নিজের রাজা বলে মেনেও নেয়নি। তাহলে মনস্টারদের আসল রাজা কে? আসল কিং কে? কিং কং নাকি কিং গডজিলা? তার উত্তর আমরা পাই গডজিলা বনাম কং মুভি থেকে। গডজিলা ভার্সেস কং এর মুভি এক্সপ্লেন আসবে পরের সপ্তাহে। মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই মুভি এক্সপ্লেনারটা ভালো লাগলে বা মনস্টারভার্স ভালো লাগলে লাইক করতে ভুলো না। কমেন্টে জানাও তোমাদের মতে মনস্টারদের আসল রাজা কি, কং, গডজিলা না অনন্ত জলিল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা সিনেমা এক্সপ্লেন নিয়ে।